নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলছি। আজকে ৩রা আশ্বিন ১৪৩২, ইংরেজির ২০শে সেপ্টেম্বর ২০২৫, শনিবার, চতুর্দশী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর ৫টা বেজে ২৮ মিনিট, সূর্যাস্তের সময় বিকেল ৫টা বেজে ৩৪ মিনিট। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা ৯টা বেজে ১৯ মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয় তো বলে দেওয়া হয়েছে একটা, পুজো কেমন কাটবে। সামনের বৃহস্পতিবার সেই চিঠি পড়া হবে। বিষয় পুজো কেমন কাটবে, মানে ভবিষ্যৎবাণী। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তনে পুরোহিত সম্পর্কে কথা হচ্ছিল এবং পুরোহিত সম্পর্কে কথা বলতে গিয়ে আমরা প্রায় একটা বিবর্তনের কথা বলছিলাম, যে পুরোহিত যতক্ষণ পর্যন্ত রাজার একজন সম্মাননীয় মানুষ ছিলেন, রাজা তাকে আহ্বান করে আনতেন তার কুলের মঙ্গলের জন্য, তার রাজ্যের মঙ্গলের জন্য, তার পরিবারের মঙ্গলের জন্য। রাজা তাকে আহ্বান করে এনে পুরো ভাগে বসাতেন, পুরো মানে সামনে, পুরোহিত যিনি সামনে থাকেন সব সময়। সেইখান থেকে পুরোহিত এই যে রাজার সঙ্গে সংসর্গ, সেইটার থেকে আস্তে আস্তে বিচ্যুত হয়ে যাচ্ছেন এবং সাধারণের সঙ্গে সংসর্গ তৈরি হচ্ছে তার। অর্থাৎ তিনি এখন পুজো আচ্ছা করেন, সেই পুজো আচ্ছা করার বদলে তিনি টাকা পয়সা নেন। তিনি নানান রকমের যে সংস্কার কর্ম পরিবারে, সেটা একেবারে জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আমাদের যে সংস্কারগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, সেই সমস্ত কাজ করেন, তার বদলে পয়সা পান। অর্থাৎ তিনি যে পৌরোহিত্য সেটাকে পেশা করে নিয়েছেন, ওটাকে বিক্রি করছেন। এরকম একটা জায়গা থেকে আমরা এই পুরোহিতের কথা আরো কিছু বলবো আজকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে যে রচনাটি পড়ে শোনাচ্ছি আপনাদের, তার নাম আত্মা, ইহার স্বরূপ ও লক্ষ্য। সেই রচনাটি আজকে শেষ হয়ে যাবে। তারপর ভগবদ গীতা থেকে পড়ে শোনাবো স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায়, অনুবাদে ভগবদ গীতা। স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র। এবং আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা, আর্যভট্টর কথা বলছিলাম আপনাদের। মহান একজন বৈজ্ঞানিক, মহান একজন, আমি তো নিশ্চয়ই জ্ঞানী মানুষ যিনি, তিনি ঋষি, এবং তাকে তো ঋষি বলবো। যে কেবলমাত্র যে যিনি ধর্মের সঙ্গে, আমি প্রথাগত ধর্ম বলছি, পরলোক সংক্রান্ত ধর্মের সঙ্গে যুক্ত থাকেন, তিনি ঋষি এমনটা নন। আর্যভট্ট নিশ্চয়ই ঋষি। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান। তাহলে এখন একটু গান শুনি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তারপর পুরোহিতের কথা ফিরে আসছি। আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। সেই পাঠটা কি? যে পুরোহিতেরা অর্থের বিনিময়ে এখন নিজেদের জীবনযাপন করছেন এবং তার বদলে তাদের যে এই পৌরোহিত্যের ক্ষমতা, সেইটাকে বাড়িয়ে তুলছেন। এই পৌরোহিত্যের ক্ষমতাটা কি? কেবলমাত্র যাগযজ্ঞ ইত্যাদি ইত্যাদি নয়। ধরা যাক একটা সময় তারা রাজাকে বলতেন যে এইটা করলে ভালো হয়, ওইটা করলে ভালো হয়। হয়তো সেইখান থেকে বা সেই সূত্র ধরে তারা নক্ষত্র গণনা করে মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করতে লাগলেন। এবং ধরুন মানুষের ভবিষ্যৎ সবসময় মেলে না, নক্ষত্র গণনা সবসময় মেলে না। তার ফলে এই পুরোহিতদের সম্পর্কে আমাদের যে প্রাচীন শাস্ত্রকার যারা আছেন, প্রাচীন শাস্ত্রজ্ঞ মানুষ যারা আছেন, তারা অনেক সময় খারাপ কথা বলেছেন।
হ্যাঁ, তাদের বলছেন যে এমনকি তাদের কখনো শ্রাদ্ধে নেমন্তন্ন করবে না। তারা পুরোহিত সম্পর্কে বলা হচ্ছে যে শ্রাদ্ধে কখনো নেমন্তন্ন করবে না। এবং মহাভারত বলছে যে ব্রাহ্মণদের দুটো বিভাগ, একটা বলছেন যে ঋত্বিক, পুরোহিত, মন্ত্রী, দূত, এরা যেমন ক্ষত্রিয়ের সমান স্তরের ব্রাহ্মণ, তেমনি যেসব ব্রাহ্মণ অশ্বারোহণ শেখান, গজারোহণ কিংবা রথারোহণ শেখান, তারা বৈশ্যের সমান ব্রাহ্মণ। কথাটা লক্ষ্য করে দেখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এইসব ভাগাভাগির কথা বলি, তার সূত্র ধরে একটা খুব গুরুত্বপূর্ণ কথা। যিনি ব্রাহ্মণের কাজটা করছেন তিনি ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের কাজটা করছেন তিনি ক্ষত্রিয়ের সমান। অর্থাৎ এই যে কথাটা বলা হচ্ছে যে মন্ত্রীর কাজ করছেন, দূতের কাজ করছেন, ঋত্বিকের কাজ করছেন, পুরোহিতের কাজ করছেন, এরা ক্ষত্রিয়ের সমান স্তরের ব্রাহ্মণ। যিনি অশ্বারোহণ শেখাচ্ছেন, গজারোহণ, রথারোহণ শেখাচ্ছেন, এটা বৈশ্যের কাজ, তিনি বৈশ্যের সমান ব্রাহ্মণ। তো মনু এদের সকলকে ওই নক্ষত্র যাজক যাদের বলা হয়, অর্থাৎ জ্যোতিষী টতিষী আর কি, তাদের সঙ্গে একাকার করে দিয়েছেন। আর মহাভারত এই নক্ষত্র যাজক যারা জ্যোতিষী তাদের বলছে ব্রাহ্মণ চণ্ডাল। একটু গান শুনি, গানের পর ফিরে আসবো আবার পুরোহিতের কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, পুরোহিতের কথা শুনছেন। এই বিশেষ করে জ্যোতিষী যারা, মানে যারা নক্ষত্রবিদ্যা এইটা ব্যবহার করে নক্ষত্র যাজক যাদের বলা হচ্ছে, তাদের খুব ব্রাহ্মণ হিসেবে খুব একটা সম্মান টম্মান করা হচ্ছে না। এবং মনু যারা অধ্যাত্মবাদী সন্ন্যাসী, তাদের কি বলছেন যে তারা যেন অদৃষ্টের উৎপাত, গ্রহ বৈগুণ্য, বাচক নাচা বা ডান উরু কাঁপা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত দেখিয়ে টেকিয়ে কথাবার্তা বলে গৃহস্থের কাছ থেকে ভিক্ষা নেবার চেষ্টা না করেন। ভাবুন, মানে এইগুলো সমস্ত ভাঁওতা, এই যে শুনুন আপনার কপালে খুব দুঃখ আছে, বা আপনার এই যে বাঁচক নাচছে, তখনকার দিনে ছিল, মনুর সময় ছিল বাঁচক নাচা হচ্ছে অপয়া ব্যাপার, বা ডান উরু কাঁপছে, এইটা এখন আর তত প্রচলিত নেই। তো এইগুলো আমি ঠিকঠাক করে দেবো এইসব বলে টাকা পয়সা আদায় করো না, এইটা ব্রাহ্মণের কাজ নয়, এইটা তোমাকে মানায় না, এটা কোনো পুরোহিতের কাজ হতে পারে না। অর্থাৎ এইটা ব্রাহ্মণের জীবিকা নয়। মহাভারত যাদের নক্ষত্র বলেছে তারা হচ্ছেন ওই নক্ষত্রজীবী। এরা এমনকি ব্রাহ্মণ ভোজনের নেমন্তন্নেও এদের নেমন্তন্ন করা যাবে না, এরা অপাঙ্ক্তেয়। এতটাই ছোট করে দেখা হতো এদের। যারা জ্যোতিষ চর্চা করেন তারা রাগ করবেন না, আমি নিরপেক্ষ, আমি দূত, আমি কেবল আপনাদের সেই পুরাণকারদের কথাগুলো আপনাদের সামনে এনে দিচ্ছি। তো এই মহাভারতে যে পৌরোহিত্য যাকে বলে, পুরোহিতের কাজ, সেইটাই খানিকটা নিন্দিত হয়ে উঠছে। তো মানে সেইটাই যদি নিন্দিত হয়ে ওঠে, সেখানে অন্য যে ধরনগুলো, আহ্বায়ক, দেবলক, নক্ষত্র, মহাপথিক যারা ঘুরে 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 বেড়ায়, তাদের তো নিন্দে করা হবেই। এবং ওই যেহেতু এর বদলে টাকা পয়সা জোগাড় করে, মানে টাকা পয়সা আদায় করে, সেই জন্য এদের বলা হচ্ছে মূল্য সাংবৎসরিকা। মানে যিনি বছরের নানান সময়ে গৃহস্থের বাড়িতে এসে সকলের কুষ্টি টুষ্টি বিচার করে গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে ভালো মন্দের বিচার করেন, আর তার বদলে গৃহস্থের কাছ থেকে টাকা নেন। যেই টাকা ঢুকে পড়ল সেই মুহূর্তেই কিন্তু সম্মানটা নষ্ট হয়ে গেল। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আমি আপনাদের সৌমিত্র বসু। শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের প্রবন্ধ আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য, তার একেবারে শেষ অংশটা পড়ে শোনাব। দুইটি পক্ষী একই বৃক্ষে অবস্থান করিতেছে, একটি শীর্ষ দেশে অপরটি নিম্নে। উভয়ই বিচিত্র বর্ণের। একটি ফল ভক্ষণ করে, কিন্তু অপরটি শান্ত মহিমময় হইয়া নিজ গৌরবে অবস্থান করিতেছে। নিম্নতর পক্ষীটি ডালে ডালে ভালো ও মন্দ ফল ভক্ষণ করিতেছে, ইন্দ্রিয় ভোগ্য বস্তুর পশ্চাতে ছুটিতেছে। যখনই সে একটি তিক্ত ফল ভক্ষণ করে তখনই ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বে দৃষ্টিপাত করিয়া দেখে অপর পক্ষীটি সেখানে শান্ত সংযত হইয়া অবস্থান করিতেছে। ভালো বা মন্দ কোন ফলেরই আকাঙ্ক্ষা না করিয়া, কোন প্রকার ইন্দ্রিয় তৃপ্তির অনুসন্ধান না করিয়া সে আত্মস্থ হইয়া অবস্থান করিতেছে। নিম্নোক্ত পক্ষীটি ঊর্ধ্বে অবস্থানকারী পক্ষীটিকে দেখিয়া ক্রমশ উহার সমীপবর্তী হইবার চেষ্টা করে। একটু ঊর্ধ্বে উঠিতেছে, কিন্তু পূর্ব সংস্কার সমূহ বলবৎ থাকায় সে একই ফল আবার ভক্ষণ করে। আবার এক সময় একটি অত্যন্ত তিক্ত ফল খাইয়া মর্মাহত হয় এবং ঊর্ধ্বে নিরীক্ষণ করে। সেখানে সেই শান্ত সংযত পক্ষীটিকে আবার দেখে, সে উহার নিকটবর্তী হইবার চেষ্টা করে, কিন্তু পূর্ব সংস্কার প্রভাবে পুনঃ পুনঃ নিম্নগামী হইয়া স্বাদু এবং তিক্ত ফল ভক্ষণ করিতে থাকে। আবার একটি তিক্ত ফল ভক্ষণ করিয়া সে ঊর্ধ্বে চাহিয়া দেখে এবং ওই পক্ষীটির আরো সমীপবর্তী হয়। এইরূপে সে যতই নিকটে যায় ততই অপর পক্ষীটির দেহ বিচ্ছুরিত আলোক তাহার উপর পড়িতে থাকে, উহার নিজের পালকগুলি যেন খসিয়া পড়িতে থাকে। যখন সে আরো নিকটবর্তী হয় তখন সমস্ত দৃশ্যটি পরিবর্তিত হইয়া যায়। বস্তুত নিম্নের পক্ষীটি কোনদিনই ছিল না। যাহা ছিল তাহা শুধু ওই ঊর্ধ্বের পক্ষীটি। নিম্নের পক্ষী বলিয়া যাহা এতক্ষণ মনে হইয়াছিল তাহা উহার এক সামান্য প্রতিবিম্ব মাত্র। আত্মার প্রকৃতি বলিতে ইহাই বুঝায়। এই মানুষের আত্মা পার্থিব ইন্দ্রিয় ভোগ অনিত্য বস্তুর পশ্চাতে ছুটাছুটি করিতেছে। পশুর মতো ইহা কেবল ইন্দ্রিয় সুখ, কেবল স্নায়ুর ক্ষণিক উত্তেজনার পশ্চাতে ধাবমান। যখন আঘাত আসে, মুহূর্তের মধ্যে মস্তিষ্ক ঘূর্ণিত হইতে থাকে এবং সবকিছুই তখন অদৃশ্য হইয়া যায়। তখন পৃথিবীকে সে যেরূপ ভাবিয়াছিল, জীবনটা যত সহজ ভাবিয়াছিল, আর সেরূপ দেখিতে পায় না। ঊর্ধ্বে নিরীক্ষণ করিয়া অনন্ত ঈশ্বরকে দেখে, সেই পরম পুরুষের ক্ষণিক অনুভূতি লাভ করে, আরো একটু সমীপবর্তী হয়, কিন্তু অতীত কর্মের দ্বারা আবার নিম্নমুখী হইয়া পড়ে। অপর একটি আঘাত আসিয়া তাহাকে আবার সেই স্থানে প্রেরণ করে, সে আর একবার সেই পূর্ণ সত্তার ক্ষীণ আলোক লাভ করে এবং আরো সমীপবর্তী হয়। এই রূপে সে যতই নিকটে যাইতে থাকে দেখিতে পায় তাহার ব্যক্তিত্ব, হীন নিকৃষ্ট অত্যন্ত স্বার্থপর ব্যক্তিত্ব ধীরে ধীরে নষ্ট হইয়া যাইতেছে। যে ক্ষুদ্র সত্তাকে সুখী করিতে গিয়া সে সংসারের সবকিছুকে ত্যাগ করিতে তৎপর হইয়াছিল, তাহার সেই আকাঙ্ক্ষা ক্রমশ লয় পাইতেছে এবং আরো যতই অগ্রসর হয় ততই ধীরে ধীরে প্রকৃতি অপসৃত হইতে থাকে। যখন সে যথেষ্ট নিকটবর্তী হয় তখন সমগ্র দৃশ্যপটের পরিবর্তন ঘটে এবং সে দেখিতে পায় অপর পক্ষীটি, সেই অনন্ত সত্তা, যাহাকে সে এতদিন দূর হইতে দেখিতেছিল, যাহার অপূর্ব মহিমা এবং গৌরবের আভাস সে পাইয়াছিল, তাহা বস্তুত তাহারই আত্মার এবং উহা সেই নিত্য বস্তু, যাহা সর্ববস্তুতে সত্যরূপে অধিষ্ঠিত, যাহা প্রতি অণুতে বিরাজিত ও সর্বত্র প্রকাশিত, যাহা সমস্ত বস্তুর মূল সত্তা, যাহাই চরাচর বিশ্বের ঈশ্বর। আত্মা তখন তাহাকেই খুঁজিয়া পায়। জানো তত্ত্বমসি, তুমি সেই, জানো তুমি মুক্ত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ এবার ভগবদ গীতা গানের পর। গান শেষ করে ফিরে এলাম আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত।
এখন ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ গীতা। আত্মা সম্পর্কে কথা হচ্ছিল, গীতার থেকে শ্লোক উদ্ধৃত করে স্বামী রঙ্গনাথানন্দজি আত্মা বিষয়ে কথা বলছিলেন। পড়ে শোনাই তারপর থেকে। কেউ এই সত্যের আশ্চর্য রূপটি দেখে, তেমনি কেউ কেউ এর আশ্চর্য ভাব সম্বন্ধে বলে, কেউ শোনে, কিন্তু অতি অল্প লোকেই একে বুঝতে পারে। এই আত্মা এক বিরাট রহস্য, এটি সর্বথা বর্তমান, কিন্তু কোনো সময়ই ধরা দেন না। এটি একটি গুহ্য সত্য। বস্তুত রবার্ট ব্রাউনিং নামে 19বিংশ শতাব্দীর এক ইংরেজ কবি বেদান্তের ভাবে খুবই প্রভাবিত হয়ে প্যারাসেলসাস শীর্ষক কবিতাটি লিখেছিলেন। এই কবিতায় তিনি আত্মাকে ইমপ্রিজনড স্প্লেন্ডার বা কারারুদ্ধ দীপ্তি বলেছেন। আমাদের প্রত্যেকের ভিতরেই এক প্রগাঢ় দীপ্তি বর্তমান, কিন্তু তার দেহ মন সংঘাতের মধ্যে অবরুদ্ধ। ওই কারারুদ্ধ দীপ্তিকে অর্গল মুক্ত করতে হবে, একেই বলে অধ্যাত্ম জীবন। কঠোপনিষদে যেমন বলা হয়েছে, এই আত্মা সব জীবেই বর্তমান, কিন্তু গূঢ়, গুপ্ত, খুবই রহস্যময়, প্রকটিত হন না। এইটি হলো সত্য, একেই আমরা উপলব্ধি করতে পারি। এই দীপ্তিকে তার রুদ্ধ অবস্থা থেকে আমরা মুক্ত করতে পারি। অধ্যাত্ম জীবনে আমরা তাই করি। সব রকম ঘৃণা, হিংসাভাব, শোষণ, স্পৃহা চলে যাবে যখন আত্মার আলোক তোমার দৈনন্দিন জীবন পথকে ও মানব সম্পর্ককে আলোকিত করবে। তাই এই কারারুদ্ধ দীপ্তির ভাবটি সত্যই খুব সুন্দর। আত্মা বরাবরই এক রহস্য হয়ে রয়েছেন, কিন্তু এ রহস্য ভেদ করা যায়। সঠিক সাধন পদ্ধতির সহায়ে আত্মাকে উপলব্ধি করা যায়। তাই হল অধ্যাত্ম জীবন ও আধ্যাত্মিক উপলব্ধির বৈদান্তিক কলাকৌশল। এই ভাব প্রকাশ পেয়েছে কঠোপনিষদের মন্ত্রেও। আত্মার উপদেশটাকে আশ্চর্য পুরুষ হতে হবে, শিষ্যকেও আশ্চর্য হতে হবে। যখন এই দুইয়ের মিলন হয়, অর্থাৎ দক্ষ গুরুর কাছে শিক্ষা পেয়ে যে শিষ্য আত্মতত্ত্বকে উপলব্ধি করে, সে শিষ্য দক্ষ। অতএব তুমি এই মহান রহস্যের সামনে আশ্চর্যান্বিত হয়ে দাঁড়িয়ে এর উপাসনায় মগ্ন হও। একে নিয়ে আমরা আর কি করতে পারি? আমরা কেবল নীরবে এর বিষয়ে ধ্যান করতে পারি, উপাসনা করতে পারি। একে আমরা মনের বা চিন্তার বিষয় করে ধরে রাখতে পারি না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ভগবদ গীতা থেকে পাঠ শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। তা নিয়ে কথা বলছেন ভগবদ গীতা, ব্যাখ্যা করছেন স্বামী রঙ্গনাথানন্দজি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছে সেই ব্যাখ্যা। এই হলো এই পরম সত্যের স্বরূপ, যিনি আমাদের আত্মারূপে আমাদের এত কাছে থেকেও আমাদের থেকে এত দূরে, আমাদের বোধ শক্তির থেকে এত দূরে যে তাকে আমরা বুঝতে পারি না। উপনিষদে এই ভাবের বহু পুনরুক্তি দেখা যায়। ইনি তোমার অতি নিকটে আবার অতি দূরে। যে অজ্ঞানে আচ্ছন্ন তার কাছে ইনি দূরে, আর যে জেনেছে তার কাছে ইনি নিকটে। মানব মুক্তির সমগ্র কেন্দ্রবিন্দুটি রয়েছে এই বিশেষ রহস্যে ঢাকা। এই তত্ত্বের উপলব্ধিতেই তোমার প্রকৃত মুক্তি। অন্যান্য বিষয় থেকে মুক্তিরও প্রয়োজন আছে, কিন্তু এই মুক্তির মধ্যেই নিহিত আছে অন্য সব মুক্তি। তোমার সব রকম সম্পদ ও শক্তি থাকতে পারে, কিন্তু তুমি হয়তো সম্পূর্ণ বদ্ধ। কিন্তু তোমার প্রকৃত স্বরূপের এই জ্ঞান হলে তোমার বহু ভোগ্য সামগ্রী না থেকেও তুমি সত্য সত্যই মুক্ত, মুক্তি কথাটির সঠিক অর্থে। অতএব দেখা যাচ্ছে 29 সংখ্যক শ্লোকটি কিভাবে আমাদের সামনে তুলে ধরেছে এই বিরাট রহস্যকে, এই অন্তরীণ দীপ্তিকে। আর তোমাকে, আমাকেও প্রত্যেককে আহ্বান জানিয়েছে জন্মগত অজ্ঞান পিঞ্জর থেকে একে মুক্ত করতে। ইনি বেরিয়ে আসুন, ইনি প্রকট হন। তাই বিবেকানন্দ এক বিজ্ঞানসম্মত বাক্যবিন্যস্ত ধর্মের সংজ্ঞা দিয়েছেন। ধর্ম হল পূর্ব হতেই মানবের অন্তরে যে দেবত্ব নিহিত রয়েছে তাকে প্রকাশ করা। ইনি গুপ্ত আছেন, প্রকাশিত হন।
মানব জীবনে মানবের পারস্পরিক সম্পর্কে কি পরিবর্তনটাই না আসবে যখন এই দেবত্বের সামান্য মাত্র আমাদের জীবনে সম্প্রকাশিত হবে। এই শিক্ষাই গীতায় ব্যাখ্যাত হয়েছে। এই তো সবে আরম্ভ। 18টি অধ্যায়ের সবকটির মাধ্যমে আমরা এই মহান ভাব প্রসঙ্গে ডুবে থাকব। সারা বিশ্ব এখন গীতার কথা শুনতে আগ্রহী। আগে ভারতের কিছু লোক মাত্র, অধিকাংশও নয়, এই বাণীর দ্বারা উপকৃত হতো। আজকাল সারা বিশ্বের মানুষ একখণ্ড গীতা পাবার জন্য ক্রমেই বেশি উদ্গ্রীব হয়ে উঠেছে। সম্প্রতি বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে এক অনুসন্ধিৎস আমাকে লিখেছে, আমরা কিছুই জানি না, আমাদের 2-1খানি মাত্র বই আছে, আরো অন্যান্য কিছু বই অনুগ্রহ করে পাঠিয়ে দেবেন, আমরা এইসব ভাবগ্রহণে খুবই ব্যগ্র। বর্তমান জাগতিক পরিস্থিতি এমনই। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর স্বামী গোকুলানন্দ, পূর্ণতার পথে। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি পূর্ণতার পথে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এক দম্পতির কথা বলছিলেন গোকুলানন্দ, অরুণাচল প্রদেশের। তাদের যথেষ্ট ধর্মবোধ আছে। তাদের বাড়িতে তিনি গেছেন, স্বামীজি গিয়ে তাদের ভক্তিভাব দেখেছেন। তারপর থেকে পড়ি। দিল্লির কাজকর্ম শেষ করে আমি যখন অরুণাচল প্রদেশে ফিরছি, হঠাৎ একটা মর্মান্তিক সংবাদ পেয়ে আমি চমকে উঠলাম। শুনলাম মিস্টার গোস্বামী হঠাৎ এক দুর্ঘটনায় মারা গিয়েছেন। সেদিন ছিল দুর্গাপূজার মহাষ্টমীর দিন। মিস্টার গোস্বামী তার পরিবারের সঙ্গেই ছিলেন। হঠাৎ তার এক বন্ধুর গাড়িটি বিকল হয়ে গেল। পেশায় ইঞ্জিনিয়ার, তাই তৎক্ষণাৎ সাহায্যের জন্য এগিয়ে গেলেন মিস্টার গোস্বামী। স্ত্রী অবশ্য তাকে থামাতে চেষ্টা করেছিলেন, আজ পূজার দিন, পূজাতেই মন দাও না কেন, তুমি বরং কোনো মিস্ত্রি ডেকে দাও, সে এসে গাড়িটা ঠিক করে দিক। কিন্তু মিস্টার গোস্বামী নাছোড় বান্দা। তিনি এগিয়ে গেলেন গাড়িটাকে পরীক্ষা করে দেখতে, এবং যখন তিনি পরীক্ষা করে দেখছেন, হঠাৎ একটা ট্রাক এসে সজোরে ধাক্কা মারল এবং মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল মিস্টার গোস্বামীর। আমি প্রচন্ড মর্মাহত হলাম এ সংবাদে। আমি কল্পনা করতে পারলাম ভদ্রলোকের স্ত্রী ও সন্তানেরা এই আকস্মিক বিপর্যয়ে কি প্রচন্ড ভেঙে পড়েছে। আমি গেলাম তাদের বাড়ি এবং তাদের দীক্ষা নেওয়ার পরামর্শ দিলাম। হঠাৎ মাথায় আমার চিন্তা খেলে গেল যে পরম পূজ্যপাদ ও প্রেসিডেন্ট মহারাজ 2-1 দিনের মধ্যেই গুয়াহাটিতে দীক্ষা দিতে আসছেন। কিন্তু খোঁজ নিয়ে জানলাম যে দীক্ষা ইচ্ছুক মানুষের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং তা আর বাড়ানো সম্ভব নয়। আমি ঠিক করলাম যে স্বয়ং প্রেসিডেন্ট মহারাজের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলবো, এবং শেষ পর্যন্ত সব ব্যবস্থাই হয়ে গেল। সংকটকালে বিশ্বাসের শক্তিদায়ী ক্ষমতার কথাই বিধৃত এই সমস্ত ঘটনার মাধ্যমে। দুঃখ এবং আঘাত হল নেতিবাচক আবেগ, যা আমাদের হতাশা ও নৈরাশ্যের পথে নিয়ে চলে। ভবিষ্যতের অনিশ্চয়তা সম্পর্কে ভয়, গ্রাসাচ্ছাদনের উৎসগুলির হঠাৎ অন্তর্ধান এবং এ ধরনের বেদনাদায়ী ঘটনাগুলো অনিয়ন্ত্রণযোগ্য যাতনার সৃষ্টি করে, অথবা অদ্ভুত এক ব্যাখ্যাতীত অপরাধ অনুভূতি ও মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এসব থেকেই আসে অসহায়তা মিশ্রিত ক্রোধ এবং মন অশান্ত, অস্থির হয়ে ওঠে। হতাশা থেকে জাত নেতিবাচক প্রতিক্রিয়াগুলোর সম্ভাবনাকে স্বীকার করে নিয়েও আমরা এটাও বলতে পারি যে হতাশা আমাদের আত্মার রাজ্যে, আধ্যাত্মিকতার রাজ্যে উত্তীর্ণ হতেও সক্রিয় সাহায্য করে। জাগতিক ব্যাপার স্যাপার নিয়ে যতক্ষণ আমরা তুষ্ট থাকি, আত্মিক ক্ষেত্রের দিকে মোটেও আমরা মন দিই না। উদাহরণস্বরূপ, যখন জীবনযাত্রা চলছিল স্বচ্ছন্দ পেলব গতিতে, একটু আগেই উল্লেখ করা মহিলারা কেউই দীক্ষা নেবার কথা ভাবেননি। কিন্তু তাদের স্বামীদের মৃত্যুর দুর্যোগ তাদের দীক্ষার মধ্য দিয়ে সান্ত্বনা খোঁজার সুযোগ এনে দিল। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠি পড়ার পালা। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখেছেন লিপি মুখার্জি,
চন্দননগর, হুগলি থেকে। পরম শ্রদ্ধেয় দাদা ভাই, আপনাকে সহ সবাইকে নমস্কার জানিয়ে একটি পত্র শুরু করছি। দাদা ভাই, অনুষ্ঠানের মধ্যে আপনি বললেন শরণাগত অনুষ্ঠানটি যতদিন চলবে। এই কথাটা শুনে মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। কেন দাদা ভাই, আমরা কি অপরাধ করলাম এই রকম বলছেন? এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণ গৃহবধূরা চিঠি লেখার উৎসাহ পেয়েছি। তা সবার সব চিঠি পড়া না হলেও ক্ষতি নেই। অনেক অসহায় মানুষের বেঁচে থাকার রসদ জুগিয়েছেন। আর এই অনুষ্ঠানটি আমাদের সারাটা দিনের এক বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করার জন্য সব কাজে আগ্রহ লাগে। তাই বলি, এত জনপ্রিয় অনুষ্ঠানটি আরো অনেক দিন চলুক, আন্তরিকভাবে এই কামনা করি। আর আপনাকে সুস্থ থাকতেই হবে আমাদের জন্য। দাদা ভাই, আপনাকে প্রণাম ও শুভকামনা জানিয়ে বহু আশা নিয়ে চিঠি শেষ করলাম। নমস্কারান্তে, লিপি মুখার্জি, চন্দননগর, হুগলি। না না, অপরাধের কোনো কথাই নেই, কারোরই কোনো অপরাধ নেই। কিন্তু আসলে বিগ এফএম কর্তৃপক্ষ ঠিক করেছেন যে এই শরণাগত অনুষ্ঠানটি আগামী 30শে সেপ্টেম্বরে শেষ করে দেবেন। সেই হুকুম তো আমরা মানতে বাধ্য। কাজেই 30শে সেপ্টেম্বরের পরে আর অন্য কি অনুষ্ঠান হবে না হবে আমি জানি না, কিন্তু সৌমিত্র বসুর শরণাগত আর হবে না, এটা আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এই সূত্রে আমি আপনাকে বা আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমাকে অনেকে অনুরোধ করলেন, সেই অনুরোধ রক্ষা করবার জন্যই খানিকটা স্মরণে সৌমিত্র নামে ইউটিউব চ্যানেলে একটি অনুষ্ঠান শুরু করছি আমরা 2রা অক্টোবর থেকে। 1লা অক্টোবরই তার সূচনা। যদি মনে করেন তাহলে সেই অনুষ্ঠানটি দেখতে পারেন। এইটুকুই বললাম। এরপরে মহাপুরুষের কথা। আজ শনিবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আর্যভট্টের কথা বলছিলাম আপনাদের। ফিরে আসছি গানের পর। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন মহাপুরুষের কথা, আর্যভট্ট। আর্যভট্টের কথা বলছিলাম আপনাদের। এই আর্যভট্টের যে বইগুলো, তার আর্যভটীয় গ্রন্থ, সেটা সংস্কৃত পদ্যে লেখা। এতে 4টে অধ্যায় আছে: গীতিকা পাদ, গণিত পাদ, কালক্রিয়া পাদ আর গোল পাদ। শ্লোকের সংখ্যা হচ্ছে 121টা। কি কি আছে? এই যে 4টে আলাদা পর্যায়, এই 4টে আলাদা পর্যায়ে কি কি আছে? প্রথম যে পর্যায় গীতিকা পাদ, তাতে 13টা শ্লোক আছে। 13টা শ্লোকে নানান যুগের যে গণবার পদ্ধতি, বলা বাহুল্য নানান দেশের নয়, তখনো পর্যন্ত তো নানান দেশ এই সমস্ত মানুষের কাছে পরিচিত হয়নি। নানান যুগ, আর্যভট্ট যে যুগগুলোর কথা জানেন, যে যুগগুলো পেরিয়ে এসেছে মানুষের সভ্যতা, ভারতীয় সভ্যতা, সেই সমস্ত নানান যুগে কিভাবে গণনা করা হতো সেটা বলা আছে। গণিত পাদে 33টি শ্লোক, তাতে গণিত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ভাবুন, তখনকার দিনে গণিত বিদ্যা নিয়ে আর্যভট্ট আলোচনা করছেন, বেশ বিস্তারিত আলোচনা করছেন। এরপর কালক্রিয়াপাদ, কালক্রিয়াপাদ বিভাগে সময় বা কালের কথা বলা হয়েছে। আর গোলপাদে গ্রহ, যা কিছু গোলাকার বস্তু, গ্রহ তো গোলাকার, সেইগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এখানে গণিত বিষয়ে আলোচনা আছে, জ্যোতির্বিদ্যা বিষয়ে আলোচনা আছে। আর্যভট্ট মুখ্যত কিন্তু জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। এই যে আর্যভটীয় গ্রন্থ, এটা জ্যোতির্বিজ্ঞানেরই বই। এখানে এই জ্যোতির্বিজ্ঞান নিয়ে যদি চর্চা করতে হয় তাহলে তো অঙ্ক লাগবেই। জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে অঙ্কের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, অঙ্ক দিয়েই তো সবকিছু প্রমাণ করতে হবে। সেই কারণে তিনি অঙ্কের ব্যবহার করেছেন। কিন্তু যেটুকু অঙ্কের ব্যবহার করেছেন, যেটুকু গণিতের ব্যবহার করেছেন, সেইটাই আমাদের একেবারে তাজ্জব করে দেয়। অতদিন আগে ওই রকম করে অঙ্কের ব্যবহার করেছেন তিনি, শিখেছেন এবং সেগুলো প্রয়োগ করেছেন।
এটা মানে কি বলবো, এটা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো শ্রেষ্ঠ গণিতজ্ঞ তারা যদি এইরকম করে দেখতে পারেন তাহলে সেটা তাদের কাছে একটা দুর্লভ সম্মানের ব্যাপার হতে পারে। এতখানি প্রতিভা ছিল এই আর্যভট্ট মানুষটির। তিনি প্রথম কোন বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসের সম্পর্ক নির্ণয় করেছিলেন। এটা একটা বড় বড় দান গণিত শাস্ত্রে আর্যভট্টের। মানে বৃত্তের আকার যেমনই হোক না কেন, পরিধির পরিমাপকে ব্যাসের পরিমাপ দিয়ে বিভক্ত করলে সব জায়গায় একটি মাত্র স্থির সংখ্যা পাওয়া যাবে। সংখ্যাটা হল 3.142857। এটা অঙ্কের ব্যাপার, আমার মাথায় ঢুকবে না, আমি তথ্য হিসেবে আপনাদের জানিয়ে রাখলাম। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা অঙ্ক বিষয়ে উৎসাহী, কেউ কেউ অঙ্ক কষেও ফেলেন, কষে আমাকে পাঠিয়ে দেন, সেই রকম করে কেউ করতে পারেন, কিন্তু আমি এটা জানিয়ে রাখলাম। তিনি প্রথম বৃত্তের পরিধি এবং ব্যাসের সংখ্যামান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ভুলভাবে নির্ণয় করেছিলেন। ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির ব্যবহার প্রথম শুরু করেছিলেন আর্যভট্ট। তিনি এটা উল্লেখ করেছিলেন যে ত্রিকোণমিতির ভিত্তি হচ্ছে সাইন, কস, ট্যান, কট। তবে এই শব্দগুলো তো এই সব শব্দ ব্যবহার হয়নি, এগুলো আলাদা আলাদা নামে তিনি অভিহিত করেছিলেন। কিন্তু আজকের দিনে যারা অঙ্কের লোকজন তারা এই সমস্ত শব্দগুলো ব্যবহার করেন। তিনি আরো বলেছিলেন যে আধুনিক গণিতের মূল উপাদান হচ্ছে বর্গমূল, ঘনমূল নির্ণয়, দ্বিঘাত সমীকরণ সমাধান, সমান্তরাল শ্রেণীর যোগফল নির্ণয়। এবং এই যে বর্গমূল বা ঘনমূল বার করা, তার পদ্ধতি অতকাল আগে, ভেবে দেখুন, অত 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 বছর আগে সেই পদ্ধতিটা এতটা নির্ভুল ছিল যে পরবর্তীকালে সেইটা খুব একটা পাল্টাবার কোনো দরকারই হয়নি। এবং এখনো পর্যন্ত, এত হাজার বছর পরে পর্যন্ত আর্যভট্টের পদ্ধতি কিন্তু গণিত শাস্ত্রের অনেক বিভাগে ব্যবহার করা হয় এখনো। তো এই আর্যভট্টের আবিষ্কার করা গণিতের যে তথ্য বা পদ্ধতিগুলো, এগুলো আরবদের মাধ্যমে ইউরোপে গিয়ে পৌঁছয় এবং সেই সূত্র ধরে তাকে ভারতীয় গণিতের একেবারে পথিকৃৎ বলা যেতে পারে। শুনছেন মহাপুরুষের কথায় আর্যভট্ট সম্পর্কে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন গান। গানের পরে ফিরে আসছি আর্যভট্টকে নিয়ে আরো কথা বলবার জন্য। ফিরে এলাম গানের পর। মহাপুরুষের কথা এই পর্যায়ে আর্যভট্টের কথা শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো আর্যভট্টের এই যে গ্রন্থ, আর্যভট্টীয় গ্রন্থ, তার 3টে অধ্যায়ে জ্যোতির্বিজ্ঞানের আলোচনাই করা হয়েছে এবং অসাধারণ আলোচনা, সেই যুগের পক্ষে এ যুগের পক্ষেও। তার মধ্যে তার পাণ্ডিত্য, তার যুক্তিবোধ, তার মনীষা, তার বিশ্লেষণী শক্তি, এই তুলনাহীন যাকে বলে। সর্বপ্রথম আর্যভট্টই গ্রহদের সঠিক অবস্থানটা কি করে বার করা যাবে তার জন্য এপিসাইকেল বা অনুবৃত্ত এবং উৎকেন্দ্রীয় বৃত্তের সাহায্য গ্রহণ করেছিলেন। হিন্দু শাস্ত্র যুগের হিসেবটা করা হয় কিভাবে আমরা সকলেই জানি, সেটা শরণাগতের শ্রোতারা তো সকলে জানি। তার বাইরে ছোটবেলা থেকে আমরা শিখেছি, জানি, সেটা হচ্ছে 4টে যুগ: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। এই 4টে যুগ। আর্যভট্টর গণনা অনুযায়ী কলিযুগের সূচনাকাল নির্ধারণ করা হয়। আর্যভট্ট এই যে সময়টাকে গণনা করা, কাল গণনা যাকে বলে, 2টো পদ্ধতির প্রচলন করেন। কিভাবে? একটা হলো সূর্যোদয় থেকে, আর একটা হলো মধ্যরাত্রি থেকে। এই যে রাত্রির 12টার পর নতুন দিন শুরু হয়ে গেল, এটা তো ইউরোপ থেকে এসেছে, কিন্তু আর্যভট্ট এটার কথা বলেছিলেন যে মধ্যরাত্রি থেকে দিন গণনা শুরু করার কথা। ভাবুন একবার। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে আর্যভট্টের সবচেয়ে বড় আবিষ্কার হল ভূভ্রমণবাদ।
ভূভ্রমণবাদ মানে কি? না 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 না, পৃথিবী পরিক্রমা ইত্যাদি ইত্যাদি ওই সমস্ত কিছু নয়। ভূ মানে পৃথিবী ভ্রমণ করছে, পৃথিবী স্থির নয়, পৃথিবী গতিশীল। আর্যভট্ট কি বলছেন তার যে গীতিকাপাদ সেইখানে বলছেন, অনুলোম গতি নৌস্থ পশ্যতিয়া চলং বিলোমগং যদ্বৎ অচলানি ভানি তদ্বৎ সম পশ্চিমগামী লঙ্কায়াম। যে নৌকো স্রোতের অনুকূলে চলেছে তার থেকে তীরের স্থির বস্তুগুলোর দিকে তাকালে মনে হয় যেন স্থির বস্তুগুলো উল্টো দিকে গমন করছে। এইরকম মনে হবার কারণ হলো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার মেরুদণ্ডের ওপর পূব থেকে পশ্চিমে আবর্তন করছে বলে। এই ইউরোপীয় বিজ্ঞানীদের আবির্ভাবের বহু বহু আগে ভারতের বুকে কয়েকজন বিজ্ঞানী তারা এইটা আবিষ্কার করেছিলেন, তাদের মধ্যে আর্যভট্ট আছেন। পৃথিবী আবর্তনশীল বলেই নক্ষত্রগুলোকে গতিশীল বলে মনে হয়। মহাপুরুষের কথা এই পর্যন্ত, শরণাগত এই পর্যন্ত। 92.7 বিগ FM এ শরণাগত এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মনে রাখবেন, পুজো কেমন কাটবে এই নিয়ে চিঠি পাঠানোর শেষ দিন আগামী মঙ্গলবার। তার ভেতর সন্ধে 6টার ভেতর আপনাদের চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলছি। আজকে 3রা আশ্বিন 1432, ইংরেজির 20শে সেপ্টেম্বর 2025, শনিবার, চতুর্দশী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:28, সূর্যাস্তের সময় বিকেল 5:34। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 9:19 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয় তো বলে দেওয়া হয়েছে একটা, পুজো কেমন কাটবে। সামনের বৃহস্পতিবার সেই চিঠি পড়া হবে। বিষয় পুজো কেমন কাটবে, মানে ভবিষ্যৎবাণী। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তনে পুরোহিত সম্পর্কে কথা হচ্ছিল এবং পুরোহিত সম্পর্কে কথা বলতে গিয়ে আমরা প্রায় একটা বিবর্তনের কথা বলছিলাম, যে পুরোহিত যতক্ষণ পর্যন্ত রাজার একজন সম্মাননীয় মানুষ ছিলেন, রাজা তাকে আহ্বান করে আনতেন তার কুলের মঙ্গলের জন্য, তার রাজ্যের মঙ্গলের জন্য, তার পরিবারের মঙ্গলের জন্য। রাজা তাকে আহ্বান করে এনে পুরো ভাগে বসাতেন, পুরো মানে সামনে, পুরোহিত যিনি সামনে থাকেন সব সময়। সেইখান থেকে পুরোহিত এই যে রাজার সঙ্গে সংসর্গ, সেইটার থেকে আস্তে আস্তে বিচ্যুত হয়ে যাচ্ছেন এবং সাধারণের সঙ্গে সংসর্গ তৈরি হচ্ছে তার। অর্থাৎ তিনি এখন পুজো আচ্চা করেন, সেই পুজো আচ্চা করার বদলে তিনি টাকা পয়সা নেন। তিনি নানান রকমের যে সংস্কার কর্ম পরিবারে, সেটা একেবারে জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আমাদের যে সংস্কারগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, সেই সমস্ত কাজ করেন, তার বদলে পয়সা পান। অর্থাৎ তিনি যে পৌরোহিত্য
সেটাকে পেশা করে নিয়েছেন, ওটাকে বিক্রি করছেন। এরকম একটা জায়গা থেকে আমরা এই পুরোহিতের কথা আরো কিছু বলবো আজকে।